দোয়াতের কালির মতো কালচে নীল জলের মধ্যে দিয়ে ফেরি বোটে এক দিক থেকে অন্য দ্বীপে যাওয়া এবং সেখানে সাদা বালুচরের উপরে হাঁটাহাঁটি, সাথে দেখতে পাওয়া নানা রকমের জীবন্ত কোরাল, রঙিন মাছ এবং আরও নানা রকমের সামুদ্রিক প্রাণী। এরকম একটা জায়গা, এরকম একটা দূষণমুক্ত পরিবেশে কয়টা দিন কাটাতে কে না যায়। আর তাই তো বর্তমানে আন্দামান হয়ে উঠেছে বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর আন্দামানে এসে নীল দ্বীপে আসবে না, তা তো হতেই পারে না। তার কারণ একমাত্র এই দ্বীপে আসলেই দেখতে পাওয়া যায় নীলচে সবুজ জল। এছাড়া আর কী কী আছে নীল দ্বীপে, কী কী দেখার আছে, কিভাবে নীল দ্বীপে আসতে হয়, ঘোরাঘুরির জন্য নানা রকমের বিষয়, খুঁটিনাটি, কিভাবে কোথায় থাকবে ইত্যাদি আজকে জেনে নেব এমন একজনের কাছ থেকে যে এই আন্দামান তথা নীল দ্বীপের ট্যুরিজমের সাথে জড়িত। এই মুহূর্তে আমার সাথে রয়েছে দীপাঞ্চল। দীপাঞ্চল, কেমন আছো? ভালো। আচ্ছা, তুমি এই ট্যুরিজমের সাথে কতদিন ধরে জড়িত? 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। আমার নিজের গাড়ি আছে, আমি গেস্ট ঘুরাই। শিপে আসে গেস্ট, নটিকা ফার্স্ট ফেরি আসে। হ্যাঁ হ্যাঁ, ওতে গেস্ট আসে। আমরা তিনটা সাইট সিং আছে ঘোরার এখানে। ফার্স্ট থেকে ভরতপুর বিচ, ওটা সুইমিং ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। সব থেকে ফেমাস ডাইভিং থাকে, স্কুবা ডাইভিং। এখানে বোট ডাইভিং হয়, শোট ডাইভিং কোনো কিছু হয় না। তারপরে থাকে গ্লাস বোট, এখানে সব থেকে বেশি। তারপরে থাকে স্নর্কেলিং, ওয়াটার স্কুটার, আলাদা অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। সেকেন্ড পয়েন্ট থাকে ন্যাচারাল ব্রিজ, ওটাই আন্দামানের সব থেকে ফেমাস পয়েন্ট। ন্যাচারাল ব্রিজ দেখা যায় সমুদ্রের ভিতরে, ওটা আপনা বেনে গেছে কোরাল থেকে। ওখানে ম্যারিন লাইফ দেখার জন্য গাইড নিলে সব থেকে ভালো হয়। গাইড নিলে সি কুকুম্বার, স্টার ফিশ, ফাইন্ডিং নিমো, হাজারো ফিশ টাচ করতে পারবেন। ওটার নাম হলো ফিশ ফিডিং বলে। আচ্ছা, তাহলে ওখান থেকে ডিনার পয়েন্ট থাকবে সানসেট পয়েন্ট, যেটা হলো লক্ষ্মণপুর 1-এ হয়। সানসেট দেখার জন্য ফেমাস। তারপরে সীতাপুর একটা বিচ আছে, ওটা হলো সানরাইজ পয়েন্ট। ওটা সকালে 4:30 যেতে হয়, সানরাইজ খতম। এই আন্দামানে তো সারা বছর ট্যুরিস্ট আসতে থাকে, তো বছরের কোন সময়টা সব থেকে বেশি ট্যুরিস্ট আন্দামানে আসে? সব থেকে বেশি জানুয়ারিতে আসে, মানে ওই সময় ওয়েদারটা ভীষণই ভালো থাকে। হ্যাঁ, ভালো থাকে। ওই সময় মেলাও থাকে, সূর্যটাও ভালো, সানরাইজটাও ভালো হয়, জানুয়ারি থেকে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো এবার বলো যে মানে কি কি ধরনের ফেরিতে করে তোমার পোর্ট ব্লেয়ার থেকে নীলদ্বীপে আসা যায়, এবং ধরো ফেরির যদি ভাড়াগুলো বলো যে ট্যুরিস্টদের কিরকম চার্জ তারা করে। এখানে ফার্স্ট থাকে গভর্নমেন্ট ফেরি। আচ্ছা, 850 রুপিস টিকিট থাকে পার পার্সন। ওটা গভর্নমেন্ট ফেরি পোর্ট ব্লেয়ার থেকে 6:30 স্টার্ট হয়। ওটা 2 ঘন্টা চাই নীলে পৌঁছতে। এখানে এসে বোটে 2 ঘন্টা পর নেমে যাবেন। আচ্ছা, তারপরে ফার্স্ট সেকেন্ড থাকে নটিকা, ওর সামথিং আলাদা আলাদা রেট থাকে। সুপার ডিলাক্স আছে। নর্মালি টিকিট থাকে 1650 টাকা পার টিকিট নেয়। ওটা হ্যাভলক থেকে নীল, ওটা প্রথম হ্যাভলক যায়, তারপরে নীলে আসে। আচ্ছা, তো এই যে ধরো ফেরি বোটগুলো, এগুলো কি মানে নিজেরাই বুক করা যায়? হ্যাঁ, নিজেরা অনলাইনে বুক করতে পারবেন। করা যায়, আবার তোমার মানে এজেন্টদের দিও, এজেন্ট থেকেও বুক করতে পারেন। এরকম ডাইরেক্টও আসতে পারে, নীলে থেকে টিকিট নিতে হয়। আচ্ছা, ওটা পাবেন, কিন্তু প্রাইভেট মুশকিল। গভর্নমেন্ট ফেরি অ্যাভেলেবেল থাকে, ওটা প্রথম লোকালদের দেবে, তারপরে হার্ডলি 10 টিকিট হলো গেস্টকে দেবে। আচ্ছা আচ্ছা, এবার নীলদ্বীপে আসার পরে মানে কতটা দিন এখানে থাকলে খুবই ভালো, মানে ভালোভাবে নীলকে আর ভালোভাবে দেখতে গেলে 2 দিন থাকলে ভালো। সবাই সিঙ্গেল নাইট স্টে করে, ওটাকে হরবরি হয়ে যায় ঘুরতে। ফার্স্ট নটিকায় আসলে একদিনে বেটার, তারপরের দিন নটিকায় চলে গেলে 10:45 কতক্ষণ লাগে তোমার মানে নটিকা বা প্রাইভেট যে বোট তোমরা? পোর্ট ব্লেয়ার থেকে 45 মিনিট 1 আওয়ারে নীলে নেমে যাবেন। আর গভর্নমেন্ট ফেরিতে 2 ঘন্টা। আচ্ছা, গভর্নমেন্ট ফেরিতে একটু সময়টা বেশি লাগে, স্লো চলে। আমি তো দেখলাম প্রচুর রিসর্ট রয়েছে, মানে ছোট এবং বড় প্রচুর রিসর্ট রয়েছে, এবং মানে যার যেরকম ধরো মানে আর্থিক সামর্থ্য, তো সেই অনুযায়ী সেগুলোকে বুক করে। তো এবার আমাকে বলো যে সাধারণত মানে একটা জাস্ট ধারণার জন্য যে কীরকম ধরনের হয় এখানকার যে রিসর্টগুলো থাকে, তাদের ভাড়া কীরকম হয়?
নর্মালি স্যার এখানে সব থেকে বেশি ভাড়া থাকে, সব থেকে সিশেল শামশেরা হোটেল আছে, আচ্ছা নর্মালি ওর সামথিং 18,000 থেকে স্টার্টিং পার থাকে, নাইট থাকে পার নাইট থাকে, বিচ সাইড হোটেল। আচ্ছা অ্যানাদার সব থেকে লো রেঞ্জে থাকে 3,500 নর্মালি থাকে সিজন টাইমে, হ্যাঁ, কেন ওটা পিক সিজন থাকে, নর্মালি 3,500। রুম ভালো, হোটেলও ভালো থাকে, কেন কি সারাদিন আমরা বিচেই থাকে, হ্যাঁ, হ্যাঁ। রাত্রের জন্য ভালো রুম 3,500 লাস্ট রেট থাকে। আচ্ছা নীল দ্বীপটা ঘোরার জন্য তোমার কি মনে হয় যে মানে কোন মানে মাধ্যমটা খুবই ভালো? মানে এই দ্বীপটা খুবই ছোট, কিন্তু হেঁটে তো আর সমস্ত জায়গাতে এটা যাওয়া সম্ভব নয়, তো দুজন মানে- থাকলে বেশিরভাগ স্কুটি নেয়, স্কুটি নিলে রাস্তাটা এখানে অনেক খারাপ, ন্যাচুরাল ব্রিজের রোডটা খাস করে অনেক খারাপ, আচ্ছা আপনি স্কুটি নিলে সেপারেট ঘুরতে পারবে, ওটা ভালো। গাড়ি নিলে আরও ভালো, গাড়িতে এসি গাড়ি থাকবে, হ্যাঁ, হ্যাঁ। আরামসে ঘোরাবো। আমাদের এখানে সব কিছু আমরা জানি, আমরা এখানে লোকাল, হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ, জানি এখানে হ্যাঁ। কোন পয়েন্টে কোথায় গেলে টাইমলি আসা যাবে, যাওয়া যাবে, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমরা স্যাটিসফাই ভাবে ঘুরিয়ে দিই। আচ্ছা আর অবশ্যই গেস্টের ভালোই লাগে, 4 বছর ধরে কাজ করছি, ভালোই লাগছে নিশ্চয়ই রিভিউ। নিশ্চয়ই হ্যাঁ। তো মানে স্কুটি যদি কেউ ধরো হায়ার করে, কেউ যদি ভাড়া নেয়, তাহলে তার কিরকম তোমার ভাড়া সেটা? ওটা হলো 24 আওয়ার্স কিলে 600 নেয়, ওয়াইল আপনার থাকবে, নিলে একটা ইন্ডিয়ান অয়েল আছে, ওখান থেকে পেট্রোল ভরে ঘুরতে পারবেন 3 আচ্ছা আচ্ছা। তো পেট্রোলের খরচাটা তো নিজেকে, সেটা হলো নিজে, নাকি ওটার মধ্যে ইনক্লুড? থাকবে না, 600 এ গাড়ি দিয়ে দেবে 24 আওয়ার্স, অয়েল ডালবেন আপনি চালাবেন। আচ্ছা, তার জন্য তো টু হুইলার মানে ড্রাইভারের লাইসেন্স তো লাইসেন্স মাস্ট দরকারি। হ্যাঁ। আচ্ছা, এখানে কি সাইকেলও ভাড়া পাওয়া যায়? হ্যাঁ, সাইকেলও ভাড়া পাওয়া যায়, ও 24 আওয়ার্স 200 নেয়, সব টু আচ্ছা। সব, শপে দিতে হবে, সব থেকে নিতে হবে। আচ্ছা, আর যেটা বলছিলে গাড়ির, তো মানে গাড়ি ফোর হুইলারের জন্য সেটাতে তোমার কিরকম পড়ে? নর্মালি কস্ট থাকে, আমরা 3টে সাইট সিইং দেখাই, ভরতপুর, ন্যাচুরাল ব্রিজ আর সানসেট পয়েন্ট, যেটার নাম হলো লক্ষ্মণপুর 2-তে ন্যাচুরাল ব্রিজ, লক্ষ্মণপুর 1-এ সানসেট। 3টে পয়েন্ট দেখাতে আমরা এসি গাড়িতে 1000 রুপিস নিই। সীতাপুর গেস্টটা অনেক প্যাকেজে থাকে না, কেন কি ওটা আর্লি মর্নিং 4:30 পৌঁছাওয়া লাগবে, এর জন্য ওটা ডাইরেক্ট পে করে এখানে। আমাদের নর্মালি 1500 ওটা নিই, কিন্তু সিজন অফ সিজন বলে অফ সিজনে চলে আসলে একটু গেস্ট কম হলে 1500 নিই না, 1000 রুপিসই নিই। নর্মালি হোটেল হিসাবে পালপাক হোটেল আর সিশেল হোটেল থেকে 1500 টাকা নিই, কেন কি ওই হোটেলটা অনেক দূর সীতাপুর থেকে, 7-8 কিলোমিটার দূরে। আচ্ছা, গাড়িতে তো মানে তোমার 4 জনের বেশি বোধহয় ধরে না, তাই তো? 4 জনের বেশি, বড় গাড়িও থাকে, বড় গাড়ি থাকে, মানে ক্যাপাসিটি আছে। আচ্ছা আচ্ছা, তো তার আবার কি রকম হয় সেরকম? 8 ক্যাপাসিটি গাড়ি অফ দ্য সেম চার্জ থাকবে, 8 জন যদি বসতে পারে, আর যদি কমফোর্টেবল না হয় দুটো গাড়ি নিতে হবে ওর। আর যেরকম 26 গ্রুপ আসে, ওর জন্য বাস নেয়, নর্মালি 5000 থেকে স্টার্টিং থাকে, টিএসজি হোটেল আছে 5000, আর 4.5 3.5
হোটেল হিসাবে ওটা চার্জ নেয়, আচ্ছা হোটেল সেই হিসাবে। আর 8 জনের জন্য লাগেজ গাড়ি আলাদা, ওটা চার্জও গেস্টের পে করতে হবে। আচ্ছা এখানে মানে ইন্টারনেট কীরকম? এখানে 4G চলে, নর্মাল চলে যায়। বিএসএনএল আর এয়ারটেল নিয়ে আসলে সব থেকে ভালো, কেন কি সব জায়গায় নেট না হলে হোটেলে ওয়াইফাই আছে চলে যাবে, কিন্তু ড্রাইভারকে কল থাকলে সবাইকে কল করতে পারবে, ফ্যামিলিকেও কল করতে পারবে, ওটা ভালো হয়। কেন কি অনেক সময় কল লাগে না, ড্রাইভার সাথে থাকে না, আপনি 5-10 মিনিট লেট ঘুরতে এসে লেট করলেও কোনো অসুবিধা নেই, এসে কল করতে পারবেন। এখন আন্দামানে সব মানুষ ভালো, সবাই ফোন চেলে দিয়ে দেয়, এটাই ভালো, ফোন থেকে কল করতে পারবেন। এমনি হোটেলে ওয়াইফাই আছে ভালো, 4G চলবে। এয়ারটেল আনলে ভালো হয়, সব জায়গায় নেটওয়ার্ক পাবে। আর বিএসএনএল আনলে আরও ভালো, সীতাপুর বেসটা এখানে নেটওয়ার্ক পায় না, বিএসএনএল হলে অল ইন্ডিয়া সব জায়গায় পায়। এবার একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে যে এখানে এত মানে সুন্দর সুন্দর কোরাল শেলস মানে দেখতে পাওয়া যায়, এবার যদি মানে অনেক সময় মনে হয় না ট্যুরিস্টদের যদি চায় সেগুলো নিয়ে যেতে, তো তারা কি সেটা নিয়ে যেতে পারবে সমুদ্র থেকে কুড়িয়ে? এখান থেকে পারবে, কিন্তু ধরা পড়লে ফাইন করতে হবে। এয়ারপোর্টে লেখা আছে, এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে ওখানে বোর্ড আছে লেখা, এবং এয়ারপোর্টে তো রীতিমতো চেকিং, এয়ারপোর্টে রীতিমতন চেকিং হবে। এখানে নীল আইল্যান্ডে চেকিং হয় না, পোর্টব্লেয়ার থেকে স্ক্যানিংয়ে চেকিং করে দেবে। এখান থেকে যে যাওয়ার সময় চেকিং হয় না, এয়ারপোর্টে ধরা পড়লে 25,000 ফাইন লাগাবে। বাপরে বাপ, 25,000 ফাইন লাগবে। তো সেটা মাথায় রাখবে, ভুলেও কিন্তু ওই একটা কড়ি কিংবা একটা ওই শঙ্খর জন্য এত টাকা খুইও না। তো সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। প্রকৃতির জিনিস প্রকৃতিতেই রেখে যাবে, সেটা সেখানেই কিন্তু সুন্দর। নিয়ে যাওয়ার চেষ্টা করো না, হ্যাঁ যেটা স্মৃতি সেটা অবশ্যই সাথে করে নিয়ে যেও, ক্যামেরা বন্দি করে নিয়ে যেও সেই মুহূর্তকে, কিন্তু যেখানে যেই শেলস তারপরে যেগুলো তোমরা দেখবে শঙ্খ এবং অন্যান্য কোরালসগুলো সেগুলো এখানেই রেখে যেও। অনেক জায়গায় যাওয়ার থাকে, তো কখনো এরকম হয় যে দেরি হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, তো তার জন্য কখনো কেউ কিছু মিস করে বা সেরকম? না, মিস করে না, আমরা টাইমিং দেওয়া হয়, যেরকম ভরতপুরে নটিকা 10:45-এ হোটেলে ছেড়ে দিই। চেকিং টাইম নর্মালি 12টার সময় থাকে হোটেলে, কিন্তু চেকিং ওরা খুব জলদি দিয়ে দেয় 11:30টার ভিতরে। নর্মালি 12 o'clock থেকে আমাদের স্টার্টিং হয় ট্যুর। ফার্স্ট থাকে ভরতপুর বিচ, হাই টাইড লো টাইডের ভিতরে হয় ফার্স্ট। এখনের সময় ভরতপুর বেটার, কেন কি সকালে 8টা থেকে ভরতপুর হয়ে যায়। ওখানে নর্মালি লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট আছে, একদম শপিং করার জন্য শপ আছে ওখানে। আর শপিং করতে গেলে বিল নিতে হয়, এটা কম্পালসারি কোরাল আইটেমের, না হলে ফাইন মানতে হবে ওটারও। আচ্ছা, তার মানে কোনো কিছু কিনতে গেলে, তো কোনো কিছু কিনলে তো সেটার কিন্তু অবশ্যই বিলটা সাথে করে রেখে দেবে, যে এটা দেখানোর জন্য যে তুমি এটা সমুদ্র বিচ থেকে এটা কিন্তু তুমি তুলে নিয়ে আসোনি, এটা তুমি কিনে নিয়ে এসেছো। তো ঠিক তো? হ্যাঁ ঠিক। আচ্ছা, তারপরে ভরতপুরে ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, ওখানে আমরা টাইমিং দিই। যেরকম নর্মালি 12টার সময় বেরোলে আমরা 2:30 টাইমিং থাকে, 2:30 থেকে ন্যাচারাল বিচ 45 মিনিট থেকে 1 আওয়ার ঘুরতে লাগে টাইমিং। ওখানে আমরা 2:30 গাড়ি নিয়ে বেরোলে 2:45 পৌঁছে যাবো। ওখান থেকে 3:45 থেকে 4 o'clock টাইমিং থাকবো, বরাবর সানসেট পৌঁছে যাবো। 4:45 থেকে 5টার ভিতরে সানসেট হয়। আচ্ছা, তো সেই টাইমে পৌঁছে যাওয়া উচিত, নইলে অনেক সময় অনেক কিছু মিস, সানসেটটা মিস হতে পারবে। হ্যাঁ, তো সেইটা অবশ্যই মাথায় রাখবে। তার কারণ ঘুরতে এলে অনেক সময় খেয়াল থাকে না, বিশেষ করে কেনাকাটা করতে গেলে তো খেয়াল থাকে না। তো সময়টা আর কি মাথায় রাখবে যে এই সময়ের মধ্যে আমাকে যেতে হবে, নইলে হয়তো অন্য কিছু এর পরের জিনিসটা হয়তো মিস হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে যে বিভিন্ন স্পোর্ট অ্যাক্টিভিটিস এখানে হয়, তো ভীষণই জনপ্রিয় এবং সেটাই মানুষ করতে আসে এখানটাতে। মানে শুধু যে সেটা করতে আসে তা নয়, তো মানে সেটা একটা মানে লিস্টের মধ্যে থাকে যে এটাগুলো করব। তো ধরো এই ডাইভিং, স্কুবা ডাইভিং ভীষণই জনপ্রিয় এখানে, তারপরে গ্লাস বটম বোট, তো এইগুলোতে মানে কীরকম সাধারণত খরচ হয় যদি? এখানে নর্মালি আমাদের স্কুবা ডাইভিং থাকে 4,500 রেট থাকে। আচ্ছা, ঠিক আছে। গ্লাস বোটটা থাকে 800 per person, 300 জেড স্কি থাকে। নর্মালি ওটা জেড স্কি 300 আপ অ্যান্ড ডাউনও হতে পারে, কেন কি অ্যাসোসিয়েশন প্রাইস থাকে, ওটা গভর্নমেন্ট থেকে দেওয়া প্রাইস, ওটা আপ অ্যান্ড ডাউন হতে থাকে। নর্মালি স্কুবা ডাইভিং 4,500 থাকে, গ্লাস বোট 800ই থাকে পার পার্সন। আনাদার ওয়াটার অ্যাক্টিভিটি যেরকম ফান ডাইভিং আছে, ওগুলোর ওয়াটার অ্যাক্টিভিটির রেট কমতে বাড়তে থাকে। সবথেকে ফেমাস রাইড হলো গ্লাস বোট আর স্কুবা ডাইভিং। ওটা হলো আন্ডার ওয়াটার স্কুবা দেখতে পাবেন। গ্লাস বোট যেরকম অনেক বয়স্ক লোক আছে, মেডিসিন নেয়, স্কুবা করতে পারে না, ওদের জন্য গ্লাস বোট বেটার। ওর থেকে আনাদার ওয়াটার অ্যাক্টিভিটি স্নর্কেলিং, যারা স্কুবা না করতে পারে আন্ডার ওয়াটার, হ্যাঁ ডিপ সি ডাইভিং করতে পারে না,
ও গ্লাস বোটের থেকে স্নর্কলিং করতে পারে, কেন স্নর্কলিং পানির জলের উপরে থাকবে সার্ফেস এরিয়ায়, গাইড থাকবে আপনাদের সাথে স্নর্কলিং করাবে। আনাদার ওতেও যদি ফটো ভিডিও আপনি নিতে চান ওটা এক্সট্রা GoPro 10 থাকবে, ওটা থেকে ফটোগ্রাফি করে। আচ্ছা, GoPro 10 যদি থাকে তাহলে ফটোগ্রাফিটা, তাহলে সেটা মানে ভিডিওগ্রাফিটা খুবই ভালো হয়, সেটা ভালো হয়। আচ্ছা, এবার কেউ যদি ধরো বিচে এসে যদি কেউ যদি ছবি তুলতে চায়, মানে নিজেরা তো ক্যামেরা নিয়ে তুলতেই পারবে, কিন্তু অনেক সময় হয় না অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশনে থাকে যে ধরো প্রফেশনাল ফটোগ্রাফারদের দিয়ে যে ছবি তোলা হয়, তো সেটা এখানে হয়? হ্যাঁ, সেটা এখানে হয়। ভরতপুর বিচে আর সানসেট পয়েন্টে DSLR ফটোগ্রাফি হয়, সব থেকে ভালো ভরতপুর হয়, তারপরে সানসেট। ন্যাচারাল ব্রিজে ফটোগ্রাফি না নিলেই ভালো হয়, কেন কি ওখানে ন্যাচারাল ব্রিজে ওখানে গাইড সিস্টেম আছে, গাইড নিলে সব থেকে ভালো, অনেক কিছু ম্যারিন ল্যাব দেখায়। আর এখন সবার ফোনই ভালো থাকে, ফোন থেকে ফটোগ্রাফি গাইড করে দেয়। ওরা চার্জ করে, ওটা অ্যাসোসিয়েশন প্রাইস থাকে, নর্মালি 1500 থেকে 1500 থাকে ওটা অ্যাসোসিয়েশন প্রাইস দেওয়া। আর 100 রুপিস এসব কম বেশি তো হয়, সব জায়গায় হয়। আচ্ছা, ন্যাচারাল ব্রিজে গিয়ে সেখানে তো অনেক সময় গাইডকে নিলেই বেটার, তার কারণ যে মানে কোথায় গেলে সেই মাছগুলো দেখা যাবে, তো এবং কোন মাছের কি নাম সেটা কিন্তু মানে ভালোভাবে জানার জন্য, এবং যে মানে লোকাল ব্যাপারটাকে যদি জানতে চাও, বায়োডাইভার্সিটি, তো তাহলে আমার মনে হয় যে একজন যে লোকাল গাইড নেওয়াটা ভীষণই আর কি মানে গুরুত্বপূর্ণ, মানে নিলে খুবই ভালো হয়। তো এই লোকাল গাইডদের মানে কস্টটা কীরকম হয়? লোকাল গাইড ওরা 45 মিনিটসে 1 আওয়ার ট্যুর করাবে, ফটোগ্রাফি সব কিছু করে দেবে, পার্সোনাল সেপারেট আপনাকেই নিয়ে যাবে, সব কিছু দেখাবে। দেখানোর পর ওরা 1500 চার্জ করে, এমনকি ওরা বলে দেবে আমি 1500 সব জায়গায় পয়সা দিয়ে দেবেন, স্কুবা করার আগে পয়সা দিয়ে দেবেন, কিন্তু এটা ক্যাশ দিতে হয়, জিপে সিস্টেম আছে, সব আছে, সব আছে। হ্যাঁ, আবার অনলাইনে তো অনলাইনে আগে থেকে পেও করে যাওয়া যায়, কিন্তু গাইড নিলে অনেক কিছু দেখার আছে। আপনি নিজে জেলে খালি একটা পাথরের ব্রিজ আছে, ওটা দেখে চলে আসবেন। অনেক কেউ আছে ওটা দেখার জন্যে, কেন কি ওয়াটার অ্যাক্টিভিটিস করলে সব জিনিস টাচ করতে পারে না, কিন্তু ব্রিজে এলে ওটাও টাচ করতে পারবেন, সব কিছু ভালো হয়। সব জায়গায় ঘুরতে আসলে সব কিছু একটু চেষ্টা করলে সব দেখার ভালো, নাকি বারবার তো আসবেন না, সবাই আসবে না, সেটাই। আর যদি কোনো স্থানীয় লোক বা এখানকার লোকাল লোক যদি সাথে থাকে, মানে তারা যেভাবে পুরো ব্যাপারটাকে বোঝাতে পারবে, দেখাতে পারবে, মানে সেটা মানে নিজে হঠাৎ করে একটা অচেনা জায়গায় গিয়ে সেটা সম্ভব হয় না। তো যাই হোক, দীপাঞ্চল, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই মানে মূল্যবান সময় এবং এই তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। তো আশা করি যারা ভবিষ্যতে, যারা আগামীতে আন্দামানে বেড়াতে আসবে, আসার প্ল্যান করছো, তো তাদের কিন্তু এটা ভীষণই হেল্পফুল হবে, ভীষণই উপকারে লাগবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দীপাঞ্চল।